ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা ওয়েন্টওয়ার্থের মেথড অ্যাপ্লাই করে কি করে অ্যাভারেজ স্লোপ ম্যাপ বানানো যায় সেই সংক্রান্ত ধারণা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো আমরা সবার প্রথমে একটি মরফোমেট্রিক অ্যানালিসিস করার জন্য 10x12 গ্রিডের উপর আমরা কাজটি করব। তোমাদের কাছে অনুরোধ, যদি কলেজে 10x12 না করে 12x14 অথবা 16x18 এরকম কোনো গ্রিড মেনশন করে করতে বলে, অথবা তোমাদের পরবর্তীতে আমি বেসিন এরিয়াতে কি করে অ্যাভারেজ স্লোপ বা ড্রেনেজ বা অন্যান্য যে রিলেটিভ রিলিফ বা রিলিফ রিলেটেড যে পার্টগুলো রয়েছে মরফোমেট্রিতে, সেগুলোকে কি করে বেসিনের উপর করানো যায়, আমি সেই সংক্রান্ত ভিডিও সামনের দিনগুলোতে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, আমরা প্রথমেই এখানে আমাদের পূর্ববর্তী কাজ যেখান থেকে আমরা করেছি সেখানে আমরা 10x12 গ্রিড টেনে রেখেছিলাম। আমরা পুনরায় ভিডিওর জন্য এখানে আবার আমরা 10x12 গ্রিডের যে অংশটি সেটাকে দেখানোর জন্য আমি এখানে 10x12 গ্রিডের অংশটিকে দেখাচ্ছি এবং প্রত্যেক 2 সেন্টিমিটার বাদে বাদে আমি কিন্তু পয়েন্ট করে এরকম একটি গ্রিড এখানে মেনশন করে নিচ্ছি। এবার দেখো, এখানে যে 10x12 গ্রিডটা আমরা পাচ্ছি সেগুলো কিন্তু ল্যাটিটিউড অনুযায়ী আমরা নিচ থেকে উপরের দিকে বাড়বো এবং লঙ্গিটিউড অনুযায়ী বাদিক থেকে ডান দিকে আমরা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করব। তো আমাদের এই অংশে আমরা 10x12 গ্রিড যেটাকে আমরা এখানে মেনশন করতে পারছি, তোমরা প্রত্যেকেই কিন্তু এইভাবে অবশ্যই একটি এরকম মাইক্রোটিপ পেন্সিল ইউজ করতে পারো, অথবা রটরিং ইউজ করতে পারো, অথবা ভালো কোয়ালিটির যে পেন্সিলগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে অবশ্যই আগে এরকম 10x12 গ্রিড টোপোশিটের উপর টেনে নেবে, অথবা তোমাদের কলেজে যে গ্রিড সিস্টেম তোমাদের কাটতে বলবে বা বেসিন যেটা কাটতে বলবে সেইভাবে তোমরা কেটে নেবে। কেটে নেওয়ার পর এখানে আমরা A, B, C, D, E এবং 1, 2, 3, 4 এবং 5 এইভাবে কিন্তু মেনশন করে রাখবে, কারণ না হলে অসুবিধা হবে পরবর্তীতে গ্রিডের নাম বোঝার ক্ষেত্রে। এটা কেন ABCD লিখলাম? দেখো, এখানে আমাদের টোপোশিটের উপরে ABCD যেভাবে গেছে এবং নাম্বার সিস্টেম যেভাবে গেছে, আমরা সেই ফর্মুলাই এখানে অ্যাপ্লাই করেছি। তো আমাদের এখানে কেন 2x2 গ্রিড হলো, আমরা পূর্ববর্তী ভিডিওতেও আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে 2x2 গ্রিড করার মূল কারণই হচ্ছে যে আমাদের এখানে আমরা স্কেলটা দেখছি 1:50,000, অর্থাৎ 2 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 1 কিলোমিটার, অর্থাৎ আমরা 2 সেন্টিমিটার গেলে পারে গ্রাউন্ডে 1 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করব। সেই সুবিধাটাকে মাথায় রেখেই আমরা এখানে 2 সেন্টিমিটার 2 স্কোয়ার সেন্টিমিটার অর্থাৎ 1 স্কোয়ার কিলোমিটার গ্রাউন্ডের রেফারেন্সে আমরা এই গ্রিডটাকে অ্যানালিসিস করব, যাতে মোটামুটি একটা আইডিয়ার একটা স্পেকট্রাম আমরা বুঝতে পারি, মোটামুটিভাবে একটা বোঝার চেষ্টা করা যেতে পারে যে একটা স্যাম্পলিং মেথড এখানকার রিলিফের কীরকম আছে বা স্লোপের কীরকম আছে, সেই ডাইমেনশনটাই আমরা 10x12 মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এবার আমরা এই যে গ্রিডগুলো পেলাম, অর্থাৎ A, B, C, D, E, এই অনুযায়ী আমরা এখানে 5টি রো পাচ্ছি, মানে 5টি কলাম পাচ্ছি এবং 6টি রো পাচ্ছি, অর্থাৎ 5, 6, 30 এবং একটি ক্যাপশনের জন্য একটি রোকে আমরা এক্সট্রা ধরে নিয়ে আমরা টোটাল 31টি রোকে এখানে টেনে নেব। তোমাদের কাজের সুবিধার জন্য আমি বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই কাজটি এগিয়ে রেখেছি। তো আমরা এখানে প্রথমেই 10x12 রেফারেন্সে আমরা যে গ্রিডগুলোকে এখানে মনিটর করব সেটাকে এখানে আমরা ছক কাগজে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথোডোলজির মতো করে এখানে তুলে ধরব। তো আমরা প্রথমেই এরকম গ্রিড সিস্টেমকে টেবিলের মধ্যে আনার জন্য প্রথমে আমরা গ্রিড নাম্বারের একটা কলাম এখানে তৈরি করছি। দেখো, গ্রিড নাম্বারের কলামের পরে আমরা কতগুলো কন্টুর এই গ্রিডে কাট করবে তার একটি কলাম আমরা এখানে তৈরি করছি এবং চতুর্থ ডাইমেনশনে বা চতুর্থ কলামটাকে আমরা একটু বড় রাখবো। তো এই পুরো পদ্ধতিটাই বিজ্ঞানী ওয়েন্টওয়ার্থের মেথড অ্যাপ্লাই করে করা হবে, সেই কারণে আমরা ওয়েন্টওয়ার্থ মেথোডোলজি বা ওয়েন্টওয়ার্থ মেথড নামে আমরা এই অ্যাভারেজ স্লোপের পদ্ধতিটাকে বিশ্লেষণ করব। তো প্রথমেই এখানে আমরা লিখব ক্যালকুলেশন টেবিল ফর অ্যাভারেজ স্লোপ। এবং ব্র্যাকেটে আমরা ওয়েন্টওয়ার্থ
এই কথাটিকে মেনশন করব। এবার আমরা এখানে প্রথম ক্যাপশন প্রথম কলামের সেখানে লিখব গ্রিড নাম্বার। গ্রিড নাম্বারের পরের কলামে আমরা গ্রিড নাম্বারগুলোকে এখানে মেনশন করে দিতে পারি। প্রথমে A1, তারপরে A2, নেক্সট A3, নেক্সট A4, A5, নেক্সট A6। দেখো এখানে 6টা অবধি রয়েছে। এবার আমাদের কলাম চেঞ্জ হবে। নেক্সট হচ্ছে B1, B2, B3, B4, B5, B6। নেক্সট আবার শুরু হবে C1, C2, C3, C4, C5, C6। নেক্সট হচ্ছে D1, D2, D3, D4, D5 এবং D6। লাস্ট E1, E2, E3, E4, E5 এবং E6। এবার আমাদের কলাম কমপ্লিট হওয়ার পর, গ্রিড নাম্বার কমপ্লিটের পর আমরা দ্বিতীয় ক্যাপশন লিখব আমাদের নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং। নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং। তাহলে এই যে নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং, এটি আমরা যদি ছোট্ট করে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব কঠিন কিছু নয়। আমি তোমাদের একটু বোঝানোর জন্য এখানে একটু গ্রিড কেটে বোঝাচ্ছি। দেখো আমরা যদি এরকম একটি ছোট গ্রিড পাই, মানে এটা যদি আমরা 2x2 সেন্টিমিটার ধরে নিই, তাহলে এখান দিয়ে যে কন্ট্যুরগুলোকে আমরা যেতে দেখব, যে কন্ট্যুরগুলো আমাদের এরকমভাবে রয়েছে, আমি তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে বোঝাচ্ছি। এখানে দেখো আমরা যে কন্ট্যুরগুলো ক্রস করবে এখানে এইভাবে গুনতে হবে এই লাইনের উপর কতগুলো ছেদ করেছে। 1 2 3 4। নেক্সট দেখো 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 14টি এখানে ছেদ করেছে। অর্থাৎ যেগুলো শুধুমাত্র এই বাউন্ডারিকে কাট করে যাবে, A1 এর রেফারেন্সে এগুলো দেখব। আবার B1এও কিন্তু এখানে যেগুলো কাট করেছে সেই বাউন্ডারি লাইনের রেফারেন্সেই কিন্তু আবার কাউন্ট করব। মানে A1-এ কাউন্ট হয়েছে বলে B1-এ কাউন্ট করব না, এটা যেন না হয়। সুতরাং এখানে যে কমন বাউন্ডারি আছে সেখানে কিন্তু ডবল এখানে মেনশন হবে। তো অটোমেটিক্যালি দেখো আমরা এখানে যদি চলে আসি A1 গ্রিডে, এখানে আমাদের অলমোস্ট 23টা এরকম গ্রিডে এরকম 23খানা বাউন্ডারিকে কাট করে আমাদের কন্ট্যুর গেছে। পরবর্তীতে A2-তে প্রায় 14টি গেছে। এইভাবে আমরা যদি পরপর মেনশন করি তাহলে আমরা ভ্যালুগুলোকে এখানে লিখতে থাকব। যেমন প্রথম গ্রিডে আছে আমরা 23টি পাচ্ছি, পরের গ্রিডে আমরা 14টি পাচ্ছি এবং তারপরের গ্রিডে আমরা 11টি পাচ্ছি। নেক্সট গ্রিডে আমাদের প্রায় 9টি আছে, তারপরে আমাদের 17টি আছে, নেক্সট হচ্ছে 20টি। এইভাবে আমরা কিন্তু A B C D E এইভাবে আমরা কমপ্লিট করব। এবার আমরা নাম্বার অফ কন্ট্যুর ক্রসিংয়ের রেফারেন্সে আমরা পরবর্তী যে কলামটি খুব ইম্পর্টেন্ট, যেটা অ্যাভারেজ স্লোপ বার করার জন্য ওয়েন্টওয়ার্থ যে ফর্মুলাটি অ্যাপ্লাই করেছে সেই অ্যাভারেজ স্লোপ ফর্মুলাটি এখানে লিখতে হবে। অ্যাভারেজ স্লোপ, এই অ্যাভারেজ স্লোপের গায়ে তোমাদের অবশ্যই থিটা একটা সাইনকে এখানে মেনশন করতে হবে এবং থিটা ইন ডিগ্রি ইকুয়ালস টু আমরা লিখব ট্যান ইনভার্স করার পর আমরা লিখব n/4 ইন্টু I/K। এখন আমাদের যে ওয়েন্টওয়ার্থের ফর্মুলা অনুযায়ী n হচ্ছে কি নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং, I হচ্ছে ইন্টারভেল, নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং মানে হচ্ছে এখানে 23-এর কথা যদি আমি ধরি, 23 মানে 23 প্রত্যেকটা রেফারেন্সে চেঞ্জ হবে। তারপরে ইন্টারভেল হচ্ছে আমাদের 20 করে, এখানে কন্ট্যুর ইন্টারভেল 20 করে রয়েছে। 4টে তো আমাদের ডিভিশন, 4টে ডাইমেনশন এবং K হচ্ছে ওয়েন্টওয়ার্থ কনস্ট্যান্ট 636.6।
এই ভ্যালুয়েশনকে আমরা প্লট করব এবং আমরা পরবর্তী স্লাইডে পরবর্তী ক্ষেত্রে যেটা বার করতে হয় সেটা এখানে বার করা দেখব। দেখো আমরা প্রথম যে ভ্যালুয়েশনগুলো এখানে পেলাম সেটা আমরা আগে থেকে আমি এখানে করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ এখানে প্রচুর টাইম লাগবে না হলে। আমি এখানে গ্রিড নাম্বারটাকে আরেকবার বসাচ্ছি। tan ইনভার্স n/4 ইন্টু i/k, এটা যেন কখনো ভুল না হয়। দেখো n ইকুয়ালস টু নাম্বার অফ কন্ট্রোল ক্রসিং i হচ্ছে ইন্টারভেল, দ্যাট ইজ 20 মিটার, and k equals to 636.6, এখানে লিখতে হবে ওয়েন্টওয়ার্থ কনস্ট্যান্ট। ওকে, এইবার আমরা এখানে অবশ্যই টেবুলেশন ভ্যালুটাকে লিখব, ক্যালকুলেশন টেবিল ফর average slope। আচ্ছা, এবার আমাদের যে ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশনের রেফারেন্সে দেখো আমরা কিভাবে ক্যালকুলেটর ইউজ করে বার করছি। আমরা শিফট চিপে ট্যান মারব, এটা মারলে পারি আমাদের ট্যান ইনভার্স হয়ে গেল। এবার আমরা সিঙ্গেল ব্র্যাকেট ইউজ করব না, ডবল ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমাদের ক্যালকুলেটরকে বুঝতে হবে সেটা যে আমরা কি ফর্মুলা ইউজ করছি। এন মানে হচ্ছে নাম্বার কত 23 ডিভাইডেড বাই 4, আমরা সিঙ্গেল ব্র্যাকেট ইউজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো ইনটু আছে, ইনটু সাইন দিয়ে আমরা আবার ব্র্যাকেট অন করে ইন্টারভেল ইউজ করছি, ইন্টারভেল কত 20 ডিভাইডেড বাই আমাদের 636 ওয়েন্টওয়ার্থ কনস্ট্যান্ট, এটাকে ডেলিনিয়েট করে আমরা ডবল ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইকুয়ালস টু দিই আমাদের 10.23, এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব কনভার্ট করার জন্য। ডিগ্রি ভ্যালু 10 ডিগ্রি 40 মিনিট। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা বার করলাম। আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো শিফট চিপে ট্যান মারলে, এবার ডবল ব্র্যাকেট ইন করলে, করার পর n/4 নাম্বার অফ কন্ট্রোল ক্রসিং 23 ডিভাইডেড বাই 4, ব্র্যাকেট একটাকে ক্লোজ করলে ডিভাইড সাইন দিয়ে আবার সিঙ্গেল ব্র্যাকেট অন করে ইন্টারভেল হচ্ছে 20 ডিভাইডেড বাই 636.6 ডবল ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু ডিগ্রি 89 ডিগ্রি। আমরা যদি এটাকে 63 আগেরটার রেফারেন্সেই হয়েছে, আরেকবার আমি দেখানোর চেষ্টা করছি। শিফট 10 ডবল ব্র্যাকেট অন 23 ডিভাইডেড বাই 4 ব্র্যাকেট ক্লোজ ইন্টু ব্র্যাকেট অন ইন্টারভেল হচ্ছে 20 ডিভাইডেড বাই 636.6 ডবল ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু ডিগ্রি ভ্যালু মারলে 10 ডিগ্রি 40 মিনিট। এবার তোমরা কিন্তু পরপর এরকম ভ্যালুয়েশন চেঞ্জ করবে না, জাস্ট কার্সারটাকে লেফটে নিয়ে আসো। দেখো 23 জায়গায় আমরা ভ্যালুয়েশন 14 পরের ভ্যালুটাকে ক্লিক করছি, ইকুয়ালস টু দিচ্ছি, ডিগ্রি মারছি 6 ডিগ্রি 16 মিনিট। ঠিক একইভাবে পরের ভ্যালুয়েশনে আমরা আবার আসব। এখানে দেখো 14-এর রেফারেন্সে আমরা কার্সারকে নিয়ে এসে 11 করলাম, ইকুয়ালস টু দিলাম, দেখো আবার 4 ডিগ্রি 56 মিনিট। ঠিক একইভাবে আবার কার্সারকে আমরা নিয়ে আসবো, যেখানে আমরা কন্ট্রোল ইন্টারভেল 11 পেয়েছি সেখানে 9, আমি এই জন্যই এখানে বারবার দেখাচ্ছি। এটা যদি সিঙ্গেল ডিজিট হয় তাহলে কি করব 0 9, ওকে, ইকুয়ালস টু ডিগ্রি 4 ডিগ্রি 2 মিনিট। তো এইভাবে আমরা ডিগ্রি মিনিটকে ইউজ করব এবং আলটিমেটলি আমরা যে ভ্যালুয়েশনগুলোকে পাবো সেটাকে পরপর ডিগ্রি মিনিটেই রাখবো, শুধুমাত্র ডিগ্রি মিনিটকেই এখানে ইউজ করব, সেকেন্ডকে আমরা ইউজ করব না, তাতে আরও কমপ্লিকেটেড হয়ে যাবে আইসোপ্লেট টানতে।
তো আমরা এই যে ভ্যালুয়েশনগুলোকে পেলাম, এই ভ্যালুয়েশনের রেফারেন্সে আমরা এই যে গ্রিডটা পেয়েছি সেই গ্রিডটাকে এখানে একটা টেনে নিয়েছি। তাহলে এই যে 10/12 গ্রিড আমরা পেলাম, সেই 10/12 গ্রিডকে আমরা এখানে ট্রান্সফার করব ঠিক এইভাবে, এবং তার পরবর্তীতে এই গ্রিডের মধ্যে আমরা গ্রিডের ভ্যালুয়েশনগুলো দেখো, এখানে এ, বি, সি, ডি, ই এবং তার রেফারেন্সে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ভ্যালুয়েশনগুলো দেওয়ার পর তাহলে A1 গ্রিডে আমাদের 10 ডিগ্রি 14 মিনিট বেরিয়েছে। এগুলোকে আমরা প্রত্যেকে মিডিল বরাবর বসাবো। তাহলে মিডিল বরাবর বসানোর জন্য আমরা প্রত্যেকে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা দেখো এখানে 11 থেকে 21 আমরা একটা প্রত্যেকে পয়েন্ট হিসেবে এখানে ফেলে দেব। পয়েন্টের রেফারেন্সে আমরা নিচেও যদি একটা করে পয়েন্ট ফেলি, এবার আমরা খুব ইজি হয়ে যাবে কাজটা। দেখো একটা করে পয়েন্ট মিডিলে তোমরা ড্র করবে, জাস্ট পয়েন্টটা শুধুমাত্র তুমি নিজেই বুঝতে পারবে এমনভাবে রাখবে যাতে খুব বেশি জটিলতা, মানে খুব বেশি অ্যাম্বিগুয়াস না হয়, সেটা খেয়াল রাখবে। অস্পষ্টভাবে রাখবে, কিন্তু বেশি ডিপ করতে যাবে না। এখানে তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদের যাতে জুম করলে অসুবিধা হয় না হয় সেটা বোঝানোর জন্যই কিন্তু এইভাবে একটু ডিপ করে দেখাচ্ছি, জাস্ট তোমার বোঝার জন্য, কারণ এই ভ্যালুয়েশনগুলো আমরা মিডিল বরাবর লিখব। তাহলে এখানে আমরা লিখব 10 ডিগ্রি 14 মিনিট। এইভাবে আমরা সবকটা ভ্যালুয়েশনকে প্লট করব। A1-এ নেক্সট হচ্ছে 6 ডিগ্রি 16 মিনিট, নেক্সট হচ্ছে 4 ডিগ্রি 56 মিনিট। এইভাবে প্রত্যেকটা ভ্যালুয়েশন বসানোর পরে আমরা যে অংশটা পাবো সেই অংশটি এরকমভাবে আমাদের সামনে আসবে। তো আমরা এই যে ভ্যালুয়েশনগুলোকে পেলাম, সেই ভ্যালুয়েশনগুলোকে পরপর বসানোর পর আমরা এবারে স্কেচিংটাকে শেষ করব। প্রথমেই আমরা একটা ছোট্ট সরু লাইন টেনে নেব, যাতে মোটামুটি হেডিং লেখার মতো একটা সুন্দর করে একটা সরু দাগ টানবো। উপরে হেডিং লিখব অ্যাভারেজ স্লোপ। এটাকে তোমরা পরেও করতে পারো একদম শেষে। বাই ওয়েন্টওয়ার্থ মেথডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে ডিস্ট্রিক্টের নাম, আমাদের টোপোশিটের নাম্বার, এগুলোকে একটু মেনশন করে দেব। আমাদের টোপোশিটের নাম্বার F45 B6। এটাকে তোমরা নিজেদের মতো করে বার করে সার্ভে অফ ইন্ডিয়া থেকে নিয়ে এসে কাজটা করতে পারো, এবং ওল্ড সিরিজটাও কিন্তু এখানে মেনশন করে দিতে পারো 73E/6। এটাকে আমরা ব্র্যাকেটে ইউজ করব। আচ্ছা, এবার আমাদের এখানে স্টেট যে নামটা, স্টেটের নাম হচ্ছে ঝাড়খণ্ড। আমরা একদম মিডিল বরাবর ঝাড়খণ্ডটাকে লিখব। এবং ঠিক বাদিকে আমরা এখানে যে ডিস্ট্রিক্টগুলো পড়ছে সেই ডিস্ট্রিক্টগুলো একটু নিচু করে নাম্বার বরাবর ছোট্ট করে লেখার চেষ্টা করব। একটি হচ্ছে হাজারিবাগ ডিস্ট্রিক্ট এবং একটি রাঁচি ডিস্ট্রিক্ট। ওকে, আমরা এখানে একটা ডিস্ট্রিক্ট ছোট করে লিখতেও পারি। আচ্ছা, এইবার আমাদের যে মেথড, আসল কাজ, সেটিকে আমরা একটু দেখার চেষ্টা করব। তো তোমাদের বোঝার জন্য আমি একটি পেন্সিল ড্র করছি। দেখো আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু আছে 16 ডিগ্রি 12 মিনিট, দিস ওয়ান, আর লোয়েস্ট ভ্যালু আছে আমাদের 4 ডিগ্রি 2 মিনিট। এই যে 16 ডিগ্রি 12 মিনিট এবং আমাদের আছে হচ্ছে 4 ডিগ্রি 2 মিনিট। তাহলে হাইয়েস্ট এবং লোয়েস্ট আমরা প্রথমে এখানে লিখে নিচ্ছি। তোমাদের ক্যালকুলেশন বোঝার জন্য আমি এটি করছি, একটু দেখো। প্রথমে আমি হাইয়েস্ট লিখছি। হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত? আমাদের 16 ডিগ্রি 12 মিনিট, এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের 4 ডিগ্রি 2 মিনিট।
তাহলে এই দুটোকে যদি আমরা রেঞ্জ করি, রেঞ্জ মানে কি, দেখো আমি স্টারজেস মেথড অ্যাপ্লাই করছি খুব সহজভাবে মুখে মুখে, যদি মাইনাস করি আমাদের ভ্যালুয়েশান এসে দাঁড়াচ্ছে 12 ডিগ্রি 10 মিনিট। একে আমরা 3টে ভাগে ভাগ করতে চাইছি, ধরো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 12 ডিগ্রি 10 মিনিটকে 3 দিয়ে ভাগ করলে আমাদের আনুমানিক এসে দাঁড়ায় 12 ডিগ্রি 10 মিনিট ডিভাইডেড বাই 3 যদি আমরা করি 4 ডিগ্রি 3 মিনিট 20 সেকেন্ড, এরকম একটা ভ্যালুয়েশান এসে দাঁড়ায়। এবার এই 4 ডিগ্রি 3 মিনিটের সাথে আমার মানে আমি যদি এটাকে অ্যাপ্রক্স ফিগার 4 ধরে নিই আর এটাকেও যদি আমি লোয়েস্ট ফিগার 4 ধরি, তাহলে আমার প্রথম কন্ট্যুর বা প্রথম লাইন আমরা 8 ডিগ্রি টানবো, দ্বিতীয় লাইন আমরা এর সাথে যদি আবার 4 যোগ করি 12 ডিগ্রি টানবো, তাহলে দুটো লাইন মানে 3টে জোনেশন আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 8 ডিগ্রির এবং 12 ডিগ্রির দুটো লাইন আমরা এই সম্পূর্ণ অংশ দিয়ে আইসোপ্লেট হিসেবে টানার চেষ্টা করব। তো আমরা এক্ষেত্রে একটু পেন্সিল স্কেচ করে নেব প্রথমে, যাতে ভুল না হয়, কারণ স্বভাবতই এই জিনিসগুলো করতে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। তো আমি দেখো এখানে আগেও আমি শিখিয়েছি রিলেটিভ রিলিফে কী করে আইসোপ্লেট টানতে হয়, তোমরাও অনেকেই জানো। তো দেখো আমরা একটা আই এস্টিমেশন বলে একটি পদ্ধতি আছে, সেটাকে ফলো থ্রু করব এবং পরবর্তীতে দেখো এখানে অনেক পদ্ধতি, অনেক টিচার, অনেক স্যার ম্যাডাম অনেক কলেজে বিভিন্নভাবে করিয়ে থাকে। কেউ হয়তো আইসোপ্লেট করিয়ে করাবে, কেউ হ্যাচিওর টেনে করাবে, কেউ হয়তো বক্স হ্যাচিওর করাবে। সুতরাং কোনোটাই ভুল নয়, যেটা তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটাকেই ইম্পর্টেন্স দেবে। টিচারের গুরুত্ব সবসময় এক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ তিনি যেভাবে করতে চাইছেন, তিনি যে ওরিয়েন্টেশনে করাতে চাইছেন এটাই তোমরা ফলো করবে, কিন্তু এই নয় যে সেটাই সম্পূর্ণ। দেখো আইসোপ্লেটেরও বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, তো আমরা এখানে যে আইসোপ্লেটটা ইউজ করব সেখানে রিজিওনাল ইন্টারেস্টটাই এখানে বেশি ইম্পর্টেন্ট পাবে, আমরা রিজিয়নকে বের করে আনবো। তো সেই কারণে আমরা 8-এর যে কন্ট্যুরটা সেটাকে আগে প্রথমে দেখার চেষ্টা করছি। দেখো 6 ডিগ্রি 16 মিনিট থেকে 8 ডিগ্রি 29 মিনিট, এর মোটামুটি কাছে আমাদের 8 ডিগ্রি 29-এর কাছে বেরোচ্ছে, আমরা সেই অনুযায়ী এখান থেকে ড্র করছি। দেখো 8 ডিগ্রি এখান দিয়ে বেরোচ্ছে। এবার আমাদের এর মধ্যে এটা 8 ডিগ্রির থেকে ছোট ভ্যালু, তাই এখানে ও ঢুকবে না। মোটামুটি 10 ডিগ্রি 14 মিনিটের কাছ দিয়ে 8 ডিগ্রি চলে যাচ্ছে এবং দেখো এখান দিয়ে 7 ডিগ্রির কাছ দিয়ে 8 ডিগ্রি বেরিয়ে আবার নির্দিষ্টভাবে নিচের দিকে নেমে 8 ডিগ্রি কিন্তু একটা জোন তৈরি করছে। এগুলো বড় সংখ্যা, এর মধ্যে দিয়ে ছোট সংখ্যা হিসেবে এর 9 ডিগ্রি 48 মিনিটের কাছ দিয়ে আমাদের 8 ডিগ্রি বেরিয়ে ধীরে ধীরে এর মধ্যে থেকে এর কাছ দিয়ে নিঃসন্দেহে 8 ডিগ্রি এইভাবে। দেখো 8 ডিগ্রির নিচের ভ্যালুয়েশান এগুলো এবং 8 ডিগ্রির উপরের ভ্যালুয়েশান এগুলো। এবার আমাদের এখানে দেখো এখানেও একটা 8 ডিগ্রির ফর্মুলেশন রয়েছে। দেখো এখানের ভ্যালুটা কিছু 8 ডিগ্রির থেকে বড়, আবার এদিকের ভ্যালুয়েশান কিছু 8 ডিগ্রির থেকে ছোট আছে। তো আমরা 8 ডিগ্রি রেফারেন্সে, এই ভ্যালুয়েশানের রেফারেন্সে আমরা 8 ডিগ্রিকে এখানে ড্র করব। তাহলে 8 ডিগ্রি এখানে একটা আমরা পেয়ে গেলাম, তাহলে 8 ডিগ্রি রেফারেন্স কমপ্লিট। এবার আসছে দেখো এখানে আমরা দেখে নিই কোথাও 8 ডিগ্রি আছে কিনা। দেখো এখানে একটা ছোট্ট করে কিন্তু 8 ডিগ্রি ড্র হচ্ছে। দেখো এখানে আমাদের রেফারেন্স হচ্ছে 8 ডিগ্রি একটা আমরা এখানে কিন্তু ড্র করতে পারছি। ওকে, আচ্ছা দেখো 8 ডিগ্রি কমপ্লিট। এবার আসছে আমাদের 12 ডিগ্রি। 12 ডিগ্রি ঠিক আমাদের কোথায় কোথায় দেখো, নিশ্চিত রূপে এটা 8 ডিগ্রির বড়, মানে তার মানে 12 ডিগ্রি এর মধ্যেই রয়েছে। তাহলে 12 ডিগ্রি রেফারেন্সে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, দেখো এখানে আমরা 10 ডিগ্রির কাছ দিয়ে 12, এটা 8, তার মানে এর কাছ দিয়েই 12 যাচ্ছে। 12 কিন্তু এখান দিয়ে ঢুকছে না, কারণ এটা বড় রয়েছে। আবার এখানেও আমাদের 12 যাচ্ছে না, তাহলে 12 এখান দিয়ে 8-এর রেফারেন্সে এখানে একটা 12 আমরা পাচ্ছি। তাহলে নেক্সট যে ওরিয়েন্টেশন আমরা দেখব সেখানে দেখতে পাবো, দেখো এখানে একটা আমাদের 12 রয়েছে, এখানেও একটা 12 রয়েছে, এখানে 8-এর একটা চলে গেছে অলরেডি। দেখো এখানে আমরা 12 পাচ্ছি। দেখো এগুলো আমাদের 12-র ভ্যালুয়েশান। দেখো এখানে আমাদের 14 এবং 13-র কম্বিনেশান চলছে, তাহলে এখানে নিশ্চিত ঢুকছে না। তাহলে এখান দিয়ে 12 বেরিয়ে আমাদের এইভাবে কিন্তু একটা 12-র ওরিয়েন্টেশান ক্রিয়েট হচ্ছে।
তাহলে দিস ইজ 12 যে কন্ট্যুর আমরা টানছি সেটাকে পেয়ে গেলাম। দেখো আর কোথাও কিন্তু আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি না। তো এটাকেই আমরা এবার ফাইনাল করব। তো ফাইনাল করার আগে আমরা এখানে 3টে কলাম এখানে ড্র করে নেব। দেখো আইসোপ্লেথ হিসেবে আলাদা আলাদাও করা যায় রিজিয়নকে আলাদা করার জন্য, তো আমরা সেই হিসাবে যাচ্ছি না, আমরা একটা কন্টিনিউয়াস ফিগারের উপরেই গুরুত্ব দিচ্ছি। যখন কোরোপ্লেথ করা হবে তখন কিন্তু 3টেকে আলাদা বক্স ফেলতে হবে, এটা যেন একটু মাথায় রাখবে, খুব কঠিন কিছু নয়। এবার আমরা অ্যাভারেজ স্লোপকে ব্রাউন দিয়ে মার্কিং করি, সেই কারণে আমরা এখানে ব্রাউনকে ফেলব। ওকে, এইবার আমরা এখানে যে 8 ডিগ্রি বা এগুলো টেনেছিলাম সেগুলোকে ফাইনাল টাচ দেব। নেক্সট 8 ডিগ্রি আগে একবার দেখে নেবে তোমরা তোমাদের কনফিগারেশন অনুযায়ী যে ডান দিক বাদিকে রেশিওগুলো ঠিক আছে কিনা, সেই অনুযায়ী কিন্তু স্মুথ লাইনে কখনো কোনো কোন অ্যাঙ্গেল যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু আইসোপ্লেথ লাইন টানবে। একদম স্মুথ লাইন যেরকম কন্ট্যুর ম্যাপের মধ্যে থাকে ঠিক সেই রকমই রিজিওনাল লাইন কিন্তু টানতে হবে। ওকে, তো এইবার আমাদের নেক্সট কাজ, একটু পরিষ্কার করে নাও ম্যাপটাকে। এই কারণে প্রথমে বেস লাইন যেগুলো করবে সব কিন্তু পেন দিয়ে করে নেবে, না হলে কিন্তু মুছের সময় সমস্যা করবে। অবশ্যই এগুলো পেন দিয়ে করবে, একবারে ফাইনাল করার চেষ্টা করবে না, আগে রাফ করে নেবে, তারপরে সেকেন্ড অপশানগুলোকে দেখবে। তো আমরা মোটামুটি রাবার দিয়ে পরিষ্কার করে টেনে নেওয়ার পরে আমরা এবার এই যে মার্কিংগুলো করলাম সেগুলোকে নাম্বারিং দেব। অর্থাৎ এটা 8 ডিগ্রি, নেক্সট হচ্ছে এটাও 8, নেক্সট হচ্ছে 12, এপাশে এটা 8, এটা 12। তাহলে এপাশে লেখো, প্রথমে লো ভ্যালুগুলোকে লিখবে, উপরে বড় ভ্যালুয়েশানগুলো দেবে। অনেকেই এটা উল্টো করবে না, কারণ উপরের দিকে উচ্চ অংশগুলোই থাকে, এটা যেন ভুল না হয়। আচ্ছা, এবার এখানে একটা অঞ্চলকে তোমরা দিতে পারো, যেমন আমরা দিতে পারি <8 ডিগ্রি, 8 থেকে 12 ডিগ্রি, <12 ডিগ্রি। তাহলে এটা এই ম্যাপ অনুযায়ী এটা স্টিপ স্লোপ, এটা মডারেট এবং এটি জেন্টেল। ওকে, স্লোপ। এবার এখানে তোমরা বক্স করে দাও সুন্দর করে। তোমরা করবে তোমাদেরটা আরও ভালো হবে, আমি তাড়াহুড়ো করে করছি একটু। তো এখানে লিখবে অ্যাভারেজ স্লোপ ইন ডিগ্রি। অবশ্যই কিন্তু ডিগ্রি ভ্যালু এখানে উল্লেখ করবে। এবার স্যার ম্যাডামরা যদি এখানে তোমাদের উপরে লিখতে পারে লিজেন্ড, সেটা অবশ্যই লিখতে পারো, কিন্তু আমার এখানে আমি যেটা ইন্ডেক্সে দিতে চাইছি সেটা এখানে লিখে দিয়েছি, সে কারণে আমি আর লিজেন্ড ইউজ করছি না। এখানে স্কেল 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার এটা আমি লিখে দিচ্ছি, এবং অবশ্যই এটাকে বোঝানোর জন্য আমি একটা আন্ডারলাইন একটা মার্কিং করে দিচ্ছি।
ওকে, আচ্ছা এইবার আমরা যেটা মূল বিষয় কালার করা সেটাকে একটু দেখব। দেখো প্রথমেই আমরা একদম হালকা একটা শেড ব্রাউন কালির, স্লোপের ক্ষেত্রে তোমরা ব্রাউনই ইউজ করবে, অন্য কোনো কালার, যেহেতু এটা টোপোগ্রাফি রিলেটেড ফিচার সেই কারণে আমরা অন্য কালার ইউজ করতে চাই না। যদি ইয়েলো ব্রাউনিশ একটা শেড হয় সেটা করতে চাইলে, সেটা যদি করতে চাও করতে পারো, কিন্তু ব্রাউনের দিকেই থাকবে, কেমন? আচ্ছা দেখো আমরা ব্রাউন ফিগারে নিয়ে আসছি, পুরো ব্যাপারটাকে আগে কালার করে নেবে, একই শেডে একই দিকে ডাইরেকশান দেবে, পরবর্তীতে মানে এই লাইনের শেডিং যাতে বুঝতে অসুবিধা না হয়, মানে বাজে যাতে না লাগে সেটা খেয়াল রেখে হালকা হালকা করে শেডটা দেখে নিলে। এবার যেটা 8 ডিগ্রির নিচে রয়েছে সেই ভ্যালুয়েশনটা বাদ দিয়ে, সেই ঘরটা বাদ দিয়ে বাকি অংশগুলোতে তোমরা এর থেকে একটু ডিপ করবে। তো আমি এখানেও হালকা করে করে দিই পুরোটাকে। করার পরবর্তীতে আমি এই অংশটুকু যেটা তার উপরের অংশ রয়েছে সেটাকে একটু ডিপ করছি। তাহলে এটা আমার 8-এর নিচে, বাকির অংশটুকু আমার 8-এর উপরে, শুধু এইটুকু বাদ দিয়ে আমি সেটাকেও ডিপ করব। আশা করি তোমরা কালার কম্বিনেশন করতে আমার থেকেও ভালো পারবে আশা করি, কারণ তোমরা অনেকেই ড্রয়িং শেখো, আমার অতটা ড্রয়িং সম্বন্ধে আইডিয়া নেই, সেই কারণে আমি আমার বেসিক আইডিয়া অ্যাপ্লাই করে এগুলো শিখিয়েছি এত বছর, তো সেইভাবেই আমি করতাম ছোটোবেলা থেকেই। দেখো কম্বিনেশন আলাদা হলো, এবার যেটা ডিপ সেটাকে আমরা মার্কিং করব। এখানেও সেমভাবে নিচেরটা বাদ রেখে উপরের দুটোতে কম্বিনেশন ড্র করলাম। লাস্ট যেটা দেখো এখানে ডিপ রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা, সেই জায়গাতে আমরা একটু পেন্সিলটাকে ভার্টিক্যাল করে নেব, তাহলে কালারের ইম্প্যাক্টটা বেশি থাকবে। ওকে, এইবার এই যে কালার ফ্র্যাগমেন্টেশনগুলো একটু একটু দাগ 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 বোঝা যাচ্ছে, এটা তোলার জন্য আমরা একটু কটন বা তুলো ইউজ করব। আরও ভালো হয় যদি এর নিচে তোমরা ওই তোমাদের যে বোর্ডগুলো হয় পিস বোর্ডের, সেগুলো যদি রেখে করো তাহলে কালার আরও সুন্দরভাবে এখানে অ্যাকুরেটলি ছড়িয়ে পড়ে। তো যাই হোক আমরা একটু কটন ইউজ করব। সুন্দর করে একটু চাপ দিয়ে, খুব জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই, দেখো কালারগুলো কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল, তাই না? ঠিক একইভাবে আমরা ইন্ডেক্সের অংশটুকুকেও একটু ব্রাউন ডিপ করব। ইউনিফর্ম প্যাটার্ন নিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের অ্যাভারেজ স্লোপ, যেটাতে আমরা মোটামুটি 3টে জোনেশান পেলাম। তোমরাও কিন্তু এরকম অনেকগুলো তোমাদের জোন হতে পারে, কেউ যদি 4টে দিয়ে করতে চাও, কিন্তু খেয়াল রাখবে এরকম ডিগ্রি মিনিটে রেখে রাউন্ড ফিগারে, মানে এগুলো যদি ডিগ্রি মিনিটে থাকে তুমি কিন্তু রাউন্ড ফিগারে রাখবে, তাহলে তোমাদের এরকম জোন টানতে অনেক সুবিধা হবে। ক্যালকুলেশান এমন কিছু কঠিন কিছু নয়, আমি শিখিয়ে দিলাম। তো প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা যথেষ্ট সুন্দর করে এটা করার চেষ্টা করো। আমি এখান থেকে এই রিজিয়ানটা ক্যালকুলেট করেছি, তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু এটা 10/12 বা যে কোনো বেসিনের রেফারেন্সে করতে পারো।
এবার আমরা যদি ল্যাট লংয়ের কাজটা আসি, তো আমাদের যে রিলেটিভ রিলিফ ম্যাপটা আমরা আগের ক্ষেত্রে করেছিলাম, সেই রিলেটিভ রিলিফ ম্যাপে যেরকম 10x12 গ্রিড আমরা টেনেছিলাম, সেম জায়গা যেহেতু আমরা ল্যাট লংটাও এখানে সেমভাবে বসিয়ে দেব। একটু ছোট সরু কালি হলে ভালো হয়। 23 ডিগ্রি 31 মিনিট 37 সেকেন্ড। দেখো তোমরা এটা কিন্তু পুরনো ভিডিওতে একটু দেখে নেবে কিভাবে আমি ল্যাট লং বার করেছি, তার ডিটেল প্রসেস দেওয়া রয়েছে। আমি পুনরায় এটা একটার ক্ষেত্রে বার করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। আগে আমি লিখিনি, একটা ল্যাট লংই এখানে আমি ইউজ করছি এবং এখানে আমরা এই পাশটাতে ইউজ করছি। তোমরা এই কোনা ইউজ করতে পারো, আমি একটা ইউজ করেই দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ল্যাট লং, এটা নর্থিং, এটা ইস্টিং। দেখো আমাদের এখানে ল্যাট লং বার করার জন্য খুব কঠিন কিছু পদ্ধতি নয়, সাধারণ ছোটোবেলার ঐকিক নিয়ম আমরা যেটাকে ফলো করে থাকি, যে ধরো এখান থেকে এই টোটাল স্কেলটার ডিস্টেন্স কত সেটা আমরা মাপবো। এটা অক্ষরেখা বার করার সময় দ্রাঘিমার মান নেব, দ্রাঘিমা বার করার সময় অক্ষরেখার মান নেব। তো অক্ষরেখার মানের দেখো টোটাল লেন্থ হচ্ছে 8.5, তাহলে 8.5 সেন্টিমিটার আমি যদি ইউজ করি তোমাদের দেখার সুবিধার জন্য আমি একটু বোল্ড করে দিই। 8.5 সেন্টিমিটার ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ডকে। তাহলে 1 সেন্টিমিটার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকেই খুব গুলিয়ে ফেলে, কিন্তু কঠিন কিছু নেই। তাহলে আমাদের এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত সেইটা এইখানে বার করার জন্য আমি যদি এখান থেকে বার করতে চাই, তাহলে এটা আমাদের 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সেমই বেরোবে। তাহলে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ডিভাইডেড বাই 8.5 কত বেরোচ্ছে? 0 ডিগ্রি 0 মিনিট 17.65। তাহলে এটা কোনখান থেকে আমি মাপ নিয়েছিলাম? দেখো এটা 17 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ প্লাস 85 ডিগ্রি 17 মিনিট 30 সেকেন্ড। তাহলে এটাই যোগ করলে পরে আমার বেরোচ্ছে 85 ডিগ্রি 17 মিনিট, আমাদের যে 30 যোগ করে 17 মিনিট 30 সেকেন্ড 20 সেকেন্ড, এরকম আমাদের দ্রাঘিমা বেরোবে। ঠিক একইভাবে অক্ষরেখার ক্ষেত্রেও আমরা দ্রাঘিমার মান নেব, নিচ থেকে উপরে যোগ করব, লাস্ট যেখান থেকে যোগটা করছি সেই মানটা এখানে দিলেই আমাদের দ্রাঘিমা অক্ষরেখা দুটোর মানই বেরিয়ে যাবে। তো এইভাবে আমাদের অ্যাভারেজ স্লোপ ক্যালকুলেট করতে হয়। যদি তাও অসুবিধা হয়, তোমরা পূর্বের রিলেটিভ রিলিফ ম্যাপটা কী করে আমরা করেছি সেখানটা একটু দেখে নাও। আশা করি সকলের ম্যাপ প্রজেকশন, আমাদের যে ম্যাপের যে ক্যাটাগরিগুলো অর্থাৎ মরফোমেট্রিক অ্যানালিসিস তোমাদের ভালো লাগছে। তোমরা প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।